UGC Research Grant. This grant originated for a theatrical event, and more notably, an evening of Jatra. We are extremely grateful to two former students of this department for attending today's event, and by way of presence, extending the deep bond that connects all students of our department, of this family of ours, as we call it. Let me first welcome Chief Guest, Professor and Theatre Exponent, Sri Rudra Prasad Sengupta, and second, our guest alumnus for the day, the Additional Police Commissioner of Kolkata Police, Sri Subrat Sarkar of the Indian Police Service. I now invite Priyanka Chatterjee, our event organizer, to felicitate Professor Rudra Prasad Sengupta, a man who needs no introduction as such, yet who is the one theatre personality who has been able to touch the heart of every lover of the form with his amazing zest for representing life across its canvas. An actor of isolation and thought, cerebral, orthodox, radical, and humane as I have seen him. We are proud to felicitate him on this day. So please turn around to the audience for once. I also request Priyanka Chatterjee to felicitate Sri Subrat Sarkar, IPS, and no more than a student of the 1968 batch of MA students, now the Additional Commissioner of Police, on whom depends the peace and welfare of Kolkata. It is a matter of great delight that he has set up an instance of responsible service and dedication that is worth emulating for all students of the current generation. Sri Sarkar, please accept our humble felicitation. We are also happy to have with us distinguished guests from the university, Professor Biplab Chakraborty of Library and Information Science, the General Secretary of Calcutta University Teachers Association. Please give him a felicitation next time. ইংরেজি বিভাগে স্যার গুরুদাস ব্যানার্জি সাম্মানিক অধ্যাপক প্রফেসর শ্রী দীপেন্দু চক্রবর্তীকে আমি অনুরোধ জানাচ্ছি যে তিনি আজকের এই অনুষ্ঠানের ভাষণ দিয়ে আমাদের আনন্দিত করুন। প্রথমে তীর্থ বর্তমান ছাত্র ইংরেজিতে অনুষ্ঠানটা পরিচালনা করছে, তো হঠাৎ স্যার গুরুদাস ব্যানার্জি প্রফেসরের মধ্যে হঠাৎ একটু বাংলা একশো হয়ে গেল। এতে খানিকটা বেশি আমার সুবিধে হয়েছে, তার কারণ আমি যদি আগে অতটা ইংরেজিতে করি না। আর এখানে যে নাটকটা হচ্ছে সেটা বাংলায় কিন্তু না ইংরেজিতে, বাংলা। আচ্ছা, তাহলে একটা সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি, সুতরাং বাংলাতেই পড়ি। এই আশুতোষ হলে এসে আমার যে অনুভূতি হয়, আমি এক্ষুনি রুদ্রদার সঙ্গে সেটা নিয়ে কয়েকটা কথা বলছি। সে আছে তার পরিচয় উপস্থিত দর্শক মন্ডলী পেয়েছেন। ডেপুটি অ্যাডিশনাল কমিশনার সুব্রত নারায়ণ সরকার, তাকে আমি অনেকদিন বাদে এখানে দেখতে পেলাম।
ভীষণ আনন্দ হচ্ছে এই ভেবে যে ওই আমাকে মনে করিয়ে দিল যে ও যখন ছাত্র ছিল তখন আমি এই 88 সালে একটি নাটক পরিচালনা করেছিলাম। আর ঠিক তৎক্ষণাৎই মনে হলো যে সেই শিক্ষক ছাত্রদের নিয়ে 88 সালে নাটক করার যে একটা ঐতিহ্য আমরা গড়ে তুলেছিলাম সেটা মাঝখানে একটা ছেদ করে দিয়েছিল। তা অনেকদিন পরে আবার এই 88 সালে কিন্তু আমরা এইরকম একটা নাটক দেখতে পাচ্ছি। সুতরাং তীর্থ শিক্ষক হিসেবে আমার আনন্দভাবে খুবই স্বাভাবিক। আমরা এর আগে দুটো নাটক দেখেছি, ছাত্ররা করেছে, সে দুটো নাটকেই আমাদের সেন্টারে হয়েছে 88 সালে বাংলা। কিন্তু 88 সালের একটা বড় আকর্ষণ আমার মনে হয় যে এই হলটা ছোট বলে আর এর স্টেজটাও প্রায় এর মেঝের কাছাকাছি আসায় কোথায় যেন এখানে অভিনেতা দর্শকদের একটা স্বাভাবিক একটা সম্বন্ধ তৈরি হয়ে যায়। এবং আমি যখন নাটক লিখে পরিচালনা করেছিলাম আমি এই সুযোগটাই গ্রহণ করেছিলাম। তীর্থের আজকের যে নাটক কৃষ্ণচরিত, যেটাকে ও যাত্রা বলছে, আমার মনে হয় তীর্থ এটা খুব সঙ্গত কারণে এই হলটাকে বেছে নিয়েছে। এটা বোধহয় সেন্টারি হলে করা যেত না। আমি নাটকটা কি ফর্মে উপস্থিত করা হচ্ছে জানি না, কিন্তু 88 সালের যে মঞ্চটার সঙ্গে আমরা পরিচিত সেই হলটা কিন্তু অনেকেই বদলে দিয়েছে। 88 মুখার্জি কিন্তু একদম কেটে দেওয়া হয়েছে, একেবারে কেউ দেখতে পাচ্ছে না 88 মুখার্জিকে। আমি জানি না এর পরে কোনো বিশেষ সংকেত আছে কিনা যে 88 মুখার্জি থাকলে এই ধরনের কোনো অনুষ্ঠান তিনি সমর্থন করতেন না। কিন্তু আমি একটা নাটক করেছি রুদ্রদা সম্বন্ধে আমি আপনাদের নতুন করে কিছু বলতে চাই না, তবে আমার ব্যক্তিগত দিক থেকে বলবো, আমি যখন ছাত্র ছিলাম 1963-65 সালে, তখন আমাদের যে রিউনিয়ন হয়েছিল সেই প্রথম আমি রুদ্রদাকে দেখি এবং রুদ্রদা এবং অন্যান্য আমার অগ্রজদের দেখি কিন্তু আমার ভেতরে থিয়েটারের একটা ভালোবাসা জাগে। আজকে রুদ্রদাকে সামনে পেয়ে আমি সেই কথা বলতে পেরে খুব খুশি হচ্ছি। এবং এখনো যদি আমি নাটক দেখি, নাটক একটু পড়ার চেষ্টা করি, সে সবের পেছনে কিন্তু এই আমার অগ্রজরা আছেন, তার মধ্যে অন্যতম রুদ্রদা। আর সুব্রতর কথা ভেবে আমার খুব ভালো লাগছে এই জন্য যে একটা সময় জানতাম যে পুলিশের আসলে লাঠি থাকে আর কিছু না, কিন্তু পুলিশে যে কলম ধরতে পারে, পুলিশের যে একটা কালচারাল পয়েন্ট আছে সেটা আমরা দিনকে দিন আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি নানাজনের মধ্যে। এবং আমার মনে হয় সুব্রত যতই মুছি হাসুক না কেন, সুব্রতের ভেতরেও কিন্তু সেই ক্রিয়েটিভিটি কাজ করে চলেছে। আমি ভীষণ খুশি যে এরা এসেছে এবং এর সঙ্গে আমার অন্যান্য সহকর্মী, প্রাক্তন সহকর্মী তারাও আছেন, ছাত্রছাত্রীরা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিলাম। এইখানে আমরা অনেক কাণ্ড করেছি। তখন ছাপানো পোস্টারের ব্যাপার ছিল, সেই সব করতাম। এই করিডোরগুলোতে বই করে গান গাইতাম। ওইখানে অনেক দোকান ঘর আছে, সেই দোকান ঘরগুলো আমাদের জায়গা কমে দিচ্ছিল বলে আমরা একটা দোকান ঘর অপসারণ সমিতি তৈরি করে সেইগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছিল। শেষকালে আমি তখন কমিউনিস্ট পার্টির মেম্বার। কমিউনিস্ট পার্টি বললো আরে ওটার ওয়ার্কাররাও তো আমাদের মেম্বার, ওগুলো কি বোঝানো না, 10 বছর ধরে স্লোগান দিয়েছি এগুলো সরাবো, আর আপনারা সেগুলো দেখে গেছেন, কিছু বলেনি। সে খুব কেলেঙ্কারি কাণ্ড হচ্ছিল। এবং তখন ওই দিয়ে হতো দোকানগুলো অপসারণ মুভমেন্ট হতো, সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বক্তৃতা চলত। তাতে সেই সময় যত কৃতি ছাত্ররা, প্রত্যেক বিভাগের যারা প্রথম ছাত্র, সুনীল সরকার এরা সব ঐতিহাসিক, এরা সবকে 20 সালে এরা সবাই গিয়ে ওখানে বক্তৃতা করতো। আর আমরা দিনের শেষ হলে রাখালদার ক্যান্টিন থেকে পয়সা চাঁদা ফুল করে রসগোল্লা খেতাম। আর ইউনিভার্সিটি ইউনিয়নে যে একতলায় যেটা আছে ওইটা টেবিলটার উপরে উঠে আমরা দরজা করতে গান গাইতাম, মালিক গান ছেড়ে দেওয়া করে দোকান দিয়ে দেওয়া পালন করে করতাম। এইসব অনেক স্মৃতি আছে। এইখানে একবার তখন এই অনুষ্ঠান করতে আমি জানি না ভিতরে কত পয়সা লাগবে। তখন আমাদের একটা অনুষ্ঠান করতে এই 140 টাকা 50 টাকার মতো লাগবে। সুশীলের মাইক ছিল ওটা বিনা পয়সায়। আর হেমন্ত
মুখার্জিকে গাইতে বলি বা দেবব্রত বিশ্বাসকে আমরা রোজদাকে 75 টাকা দিতাম, হেমন্তদাকে 60 টাকা দিতাম, সুচিত্রা দিকে 40 টাকা দিতাম। তো করে একটা লাগিয়ে দিতাম, ওই 150 টাকা খরচা করে লাগিয়ে দাও। তো খুব বর্ষা হয়েছিল একদিন, সেই বর্ষার সময় লাগিয়ে দিয়েছিলাম। এমন বৃষ্টি আরম্ভ হলো, শীতকালে অনেক ছাত্রছাত্রীকে পুলিশের ভ্যানে করে বাড়ি পাঠাতে কেমন জল জমি করেছিল। এইরকম নানান, তারপরে স্কুল মুভমেন্ট হয়েছিল, তখন সেই কলকাতায় ইউনিভার্সিটি একটা আস্তানা হয়ে উঠেছিল বিদ্রোহের। সেই সময় পুলিশরা এসে ওই আমাদের ঢুকতে দিত না, পুলিশকে ওই টিয়ার গ্যাস ছুটতো। আর আমাদের মধ্যে কবিতা বিজয় ঘোষ এরা সব ছিল, তারা সব টিয়ার গ্যাসগুলো লুপে নিয়ে আবার পুলিশের এইরকম সব নানা কাণ্ড। এবং ইংরেজি বিভাগে প্রথম দিনটা আমার খুব ভালো মনে আছে, যে এসেই দাদাদের ফতোয়াতে আমাদের করতে হয়েছিল প্রথম দিনেই আন্দোলন। আমার মনে আছে বোধহয় 8ই অগস্ট বা সেপ্টেম্বর, সেদিন আমি ঢুকছি কলকাতা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে সেই আগস্টে, এবং ঢুকেই আরম্ভ করে দিয়েছি দাদাগিরি। ঘুরে 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 সব জায়গায় বক্তৃতা। কেন? বিধান রায় 1 টাকা আমাদের ডেভেলপমেন্ট ফি বাড়িয়েছিলেন বলে, এই জন্য তার আন্দোলন শুরু করেছিল। তো এই ঘরটা শেক্সপিয়ারের ক্লাস ছিল। তো সেখানে দেখলাম যে কেউ গিয়ে বক্তৃতা করলাম যে আজকে এই যে আপনারা হচ্ছেন ট্রেন তারা ট্রেন, আপনারা যদি আন্দোলনে পড়ার পরে তারপর মনে আছে কয়েকজন মেয়ে ছোট ছোট চুল, তারা বাইরেতে দাঁড়িয়েছিল, তারা কিছুতেই নড়বে না। আমরা যে আজ গাঁটে আমাকে বলেছিল যেরকম চেঁচাচ্ছ আউটিং অ্যান্ড শাউটিং দেবে এই এখানে আর থাকবো কি করে। মনে আছে প্রথম দিকে খুব টাকা খেয়েছিলাম ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের কাছ থেকে। আর তার সঙ্গে অনেক অ্যাসোসিয়েশন, জ্যোতি ভট্টাচার্য আমাদের মাস্টার বসিয়েছিলেন কেন্দ্রের, আমি কোনদিন কাজ করি মানে জ্যোতি ভট্টাচার্য না, মনো ভট্টাচার্যের ক্লাস করছি। আর বিজি তারপরে ওই একবার আমাদের মাস্টার অমূল্যধন তার কাছে গিয়েছিল ভদ্রতা। আমি তখন জেনারেল সেক্রেটারি কোয়াইট পাওয়ারফুল, ক্লার্কদের বললে আমার পার্সেন্টেজ দিতে। তবু আমি বলি না, আমি ভদ্রভাবে আমি ডেমোক্রেটিক্যালি আমার দিস কলেজের ঘর থেকে বাচ্চা ওর মাস্টার বলুন দেবী ম্যানেজ আর অমূল্যধন বাবুর কাছে গিয়েছিলাম। অমূল্যধন কি ওই ক্লাসে এসেছিলাম, তাহলে আসে পুলিশ বলবো আমার মায়া হলো এমনই আমার দুর্ভাগ্য। এই পাশের ঘরটায়, সেই ঘরে আমার ক্লাস MA ফাইনাল পরীক্ষা পড়েছিল। তখন আমি ওই পরীক্ষা দেবো, আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি ইন্টারমিডিয়েট থেকে হারিয়ে ফেলেছিলাম, মুখস্থ করে রাখতে বইটা। কেউ কখনো সাহস করতো না তাদের পরীক্ষা দিতে দেবো না। পরীক্ষা দাদা, তার ফলে একটা লোক সে বলছিল খেয়ে দেবো। আর আমি নম্বর না দিলে তো আমারই ক্ষতি হবে, তোমার কি এইসব বলে টোলে নানান কাণ্ড কাণ্ড করে করেছিল। তখন এত মানে ছাত্র যে প্রধান লক্ষ্য ছাত্রত্ব, সেইটা এত কম করেছি। তা সত্ত্বেও অমরেন্দ্রবাবুর কাছে আমি ডিরেক্ট ছাত্র ছিলাম না, উনি আমাকে জোর করে পেড়ে ফেলেছিলেন যে একটা PhD তোমার করতেই হবে। এবং আমি এতক্ষণকার যুগ তো তোমাদের থেকে আলাদা ছিল, একটা মাস্টারমশাই পড়েছেন কিন্তু বলে না বলি। তারপর 2-4 মাস ধরে খুব আর কি একটা দুটো লাইন লিখে লিখে প্রায় বলতাম ওকে যে স্যার আপনি বলেছিলেন আলিগড় থেকে ফিরে তারপর দেখা করতে, মানে প্রায় আমি দেখা করাটা পেছোতাম না। এরকম বলতাম আমি শেষকালে একদিন আমাদের থিয়েটার দেখার পরে একটা পোস্ট কার্ডে চিঠি লিখলেন। অনেক বছর কথা মনে পড়ে গেল, উনি বাড়িতে যখন থাকতেন যদি মেঘ গর্জন করতো তাহলে বলতেন আমি একটু আসছি। আমার স্ত্রী আবার মেঘ ডাকলে বলতে ভয় পাচ্ছে, এত রোম্যান্টিক, এত ভালো লেগেছে মাস্টার মাসে যে মেঘ ডাকলে বউয়ের কাছে যায়। সেই অমানন্দ বসে তারপরে আমাকে চিঠি লিখলেন পোস্ট কার্ডে, রুদ্রপ্রসাদ আমি তোমাকে বড্ড অত্যাচার করেছি এই 8-10 মাস ধরে PhD করানোর জন্য, তুমি তার থেকে অনেক দামি কাজ করছো, এটাই ভালো করবো। তারপরে আমি বেঁচে গিয়েছিলাম। জ্যোতিবাবু আমাদের একটা ইন্সপিরেশন ছিলেন, অনেক আদর, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্মৃতি। আজকে সেই স্মৃতি খানিকটা এ করার জন্য বলবার সুযোগ দেওয়ার জন্য তীর্থপ্রসাদকে এবং
কমিউনিস্ট ডিপার্টমেন্টের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানে আসলে যতই বুড়ো হই, কোথাও তো আমাদের প্রত্যেকের একটা ইতিহাস থাকে, সেই ইতিহাসটা কারোর কাছে ইন্টারেস্টিংভাবে ভাবতে ভালো লাগে। তখন আমার মনে হয় না বুড়ো হয়ে গেলেও ফালতু হয়ে যায়। সেই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এমনি বিভাগে খুব ভালো। আমাদের স্মৃতিচারণের পরে আমাদের এই বক্তৃতার এই শৃঙ্খলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা শিক্ষাক্রম চালু করা অত্যন্ত প্রয়োজনীয় এবং শিক্ষক এবং ছাত্রদের দিক থেকে তার জন্য যদি একটা অনুপ্রেরণা আসে তাহলে আমার মনে হয় একটা সবার পক্ষে ভালো হবে। ডক্টর বিপ্লব চক্রবর্তী আপনি যদি খুব ছোট করে কিছু বলেন, আমরা যাত্রা শুরু করি। বেমানা, একদমই বেমানা। রুদ্রদারের মন ভরানো বক্তব্যের পরে তার আগে দীপেন্দুদার যে কথাগুলো আমরা শুনেছি, তারপরে আমার কথা একদমই বেমানা। আমি শুনতে এসেছি, দেখতে এসেছি শ্রীকৃষ্ণ। আগে দেখেছিলাম তীর্থনী পরিচালনায় কবি, সেটা সেটা অনেক সুন্দর বলেছে। দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আমি নিজে বলতে পারি না। এখানে অনেক অর্থাৎ গুণী মানুষেরা রয়েছেন, গুণী ছাত্রছাত্রীরাও রয়েছেন। তো সেখানে তার মাঝখানে আমি সত্যিকারই প্রথম যে কথাটা বলেছি সেটা আবার বলি, বেমানা, অর্থাৎ আমি নিজে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে বলতে হবে, এটাও আমি ভাবতে পারি না। ফলে আমার বক্তব্যটাকে এখানে শেষ করছি। আমরা শ্রীকৃষ্ণ থেকেই হচ্ছে আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, সেটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি মানুষের। যেহেতু শ্রীকৃষ্ণ পালার আগে আমাদের সৌজন্যের পালা ঠিকমতো শেষ করতে হবে, আমরা এসিপি সাহেব শ্রী এস এন সরকারকে জানাই করবার জন্য অনুরোধ করছি। আমার পূজনীয় শিক্ষক শ্রী জি চক্রবর্তী এবং আমার খুবই শ্রদ্ধেয় প্রফেসর প্রফেসর সেনগুপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপক। আজকে আমি এখানে আসতে পারবো এবং ভাবতেই পারিনি, কারণ আমরা যখন এখানে ছাত্র ছিলাম তখন আমরা বেশি করতে যেতাম না। পুলিশি চাকরি করছি এখন। আসলে আমাদের যেখানেই আমরা যাই না সবাই আমাদের বলে পুলিশকে বক্তব্য রাখার দরকার নেই, আপনি ওনার সঙ্গে দেখতে চাই। সেজন্য আমরা খুব কম বক্তব্য রাখি। আর এখানে বক্তব্য রাখা মানে কি, আপনার শ্রীকৃষ্ণ চরিত্র হচ্ছেন, আমার মনে পড়ছে যে জীবনটি নবগান্ধাকে মুখাঞ্চ করে শিষ্যতি, বলার সময় আমার কাঁপছে। আর কেসি লাহিড়ী, প্রফেসর কেসি লাহিড়ী, তারপরে ছিলেন শ্রী ঘোষ, তারপরে আরো অনেকে ছিলেন। তো যখন বলেছিলেন যে অমরেন্দ্র ঘোষ খুব টাইম ডেইলি একটা করে নতুন টাইম নিয়ে আসছে, তো আমরা বলতাম যে একটু টাইম কোথায় দেবেন। তো উনি বলতেন যে দেখো, একদিন পড়াচ্ছিলেন, তো অ্যান্টোনিয়ান কিলোমিটার পড়াচ্ছিলেন। তো বলছে যে মেসেঞ্জার খবরটা নিয়ে আসলো যে ইন্ডিয়ান স্টেট, তখন অ্যান্টনির রিয়াকশন কিছু হবে না। উনি বললেন যে আমার ওয়াইফের এই মৃত্যুর খবর যদি আসতো, আমি মেসেঞ্জারে এক লাথি মেরে ফেলে দিতে হবে। তো এরকম অনেক ঘটনা এখানে আছে। তো আমি আর কিছু বলতে চাই না, আমি আবার এই বিশ্ববিদ্যালয়ে নমস্কার জানাচ্ছি, আমার প্রফেসরদের নমস্কার জানাচ্ছি। এই বলে আপনাদের আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। শিশির ভাদুরী ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন 1913 সালে। ছাত্র থাকাকালীন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতায় অভিনয় করেছিলেন। আজকে যে ছাত্ররা অভিনয় করছে তারা বাংলা নাট্যের এই অতীত চালিকায়। যাত্রার অবতারণা এই জন্যই করা হয়েছে কারণ যাত্রার মধ্যে একটা প্রাণ শক্তি আছে। নির্বিচার জীবনের আঘাত আসে, চাহিদার ফিরিস্তি, টাকা, উপটোকন, বাস, ট্রাম
দরকার, আর রোজ গামছা করতে হয়, তখন যাই যাত্রা লাগে। পুকুরে বাঁশি বাজবে, কারণ রোশনাই খেলবে, হারমোনিয়ামে সোহঙ্গালি রঙে গীত কাটবে, ইয়া বড় স্টেজ। এইসব বাঙালির পরিচয়, বাঙালির ভাবমহল। নাটক, থিয়েটার, ইন্টালেকচুয়াল ব্যাপারে একটা বক্তব্য থাকে, যাত্রা ওসব বক্তব্যের পরোয়া করে না। এটা আনন্দের বাজার, বক্তব্য মানে আর্ট প্রেম করেছে। এই যাত্রার কাহিনীতে অনেক ত্রুটি আছে, সেগুলো নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। আমরা দেখব শ্রীকৃষ্ণ। পাহাড়ের উপর থেকে কি দেখতে পাচ্ছেন বাসুদেব? এই শিখরের কাছে উঠতে হবে। এখান থেকে প্রায় চাঁদের বৃত্তের মতো দেখতে পাচ্ছি। আর একটু উঠলে সব স্পষ্ট হয়ে আসবে। সাবধান, ওখানে ভূমি খুব পিছল। না না অর্জুন, ভয় নেই। এখান থেকে বহু দূর দেখতে পাচ্ছি। সন্তর্পণে পা রাখবেন বাসুদেব। আমার দিক বরাবর চেয়ে দেখুন, এটা পূর্ব দিক। এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি দিগন্ত রেখার দিকে। কি দেখছেন? বীক্ষণ যন্ত্র সাহায্যে দেখুন। এই সেই গোধূলি। কোন গোধূলি? এই গোধূলি যার জন্য অপেক্ষা করেছিলেন। আর কি পর্যবেক্ষণ করছেন বাসুদেব? নিচে শত শত সৈন্য একত্রিত। স্বাভাবিক। সামনে কি পদাতিক বাহিনী? কৌরবদের বহু বীর যোদ্ধাদের ঘিরে রেখেছে। নিশান উঠছে, আকাশে সন্ধ্যা তারা সমুজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। আর দেখছি অগণিত সমরাস্ত্র, হাতি, ঘোড়া, তীরন্দাজ। এ যেন এক দুঃস্বপ্ন। শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি। আজকের প্রস্তুতি নিশ্চয়ই শেষ। ওই টিলার থেকে নেমে আসুন বাসুদেব। এই বিরতির অবসরে আপনাকে দুটো কথা জিজ্ঞেস করি। রাত্রি আসন্ন, বীর যোদ্ধারা শিবিরে ফিরে রাত ভোর হওয়ার অপেক্ষা করছে।
আমাদের সৈন্যরাও শিবিরে বিশ্রাম করছে। ভেবে দেখ, কাল আবার কি পরাক্রমে যুদ্ধ আরম্ভ হবে। তারা বৃত্তের পর বৃত্ত রচনা করে এগিয়ে যাবে। ষড়শীতে পাথর ফেললে যেমন জলরাশি খেলে যায়। ঠিক বাসুদেব, মনে হচ্ছে ঝড়ের আগে ভয়ে ত্রাসে অপেক্ষা করছে। একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলেছে। এই মুহূর্তের যা ঝড়, তা আপাত দৃষ্টিতে নিষ্ঠুর। আমার পরিস্থিতি পথিকের মতো। কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে বসেছি, এখন সব শান্ত। হ্যাঁ, সারাটা প্রকৃতি, পাখিকুল, পশুকুল, মানব সংসার তমসায় ঘেরা। শাবকেরা মায়ের কোলে ঘুমিয়ে, হরিণের দুশ্চিন্তা প্রশমিত হয়েছে। যার কাল যুদ্ধক্ষেত্রে মৃত্যু হবে, সে আজ প্রাণ সঞ্চয় করছে। তাহলে এই ছলনাময়ী রাত্রির প্রয়োজন কি বাঁচবে? রাত্রির এই প্রশান্তি, বিধাতার কৌশল অর্জুন। বিধাতার কৌশল দেখো, তাতে প্রকৃতি কত শান্ত, স্থির। নিশ্চয় মায়া যেন বর্ণধারিণী জননী। তবে কেন সে রাত্রি আমায় ঘুম পাড়াতে পারেনি বাসুদেব? শান্ত হও অর্জুন, প্রশান্তি ছাড়া তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। এই নিশি যখন উপেক্ষা করা যায় না, গল্প করতে হবে অর্জুন। কাল সূর্য কিরণ ফোটার সঙ্গে সঙ্গে আমি পাঞ্চজন্য বাজিয়ে যুদ্ধের সূচনা করব। তুমি? আমি পারবো না বাসুদেব, আমি পারবো না। হায় হায়, আমি আশ্চর্য, আমি চিন্তিত বটে। যে রাত যুদ্ধের প্রস্তুতির জন্য নিজের বুক বিছিয়ে দিয়েছে, সেই রাতে তোমার মনে এত সংশয়। ঠিক বাসুদেব, বাইরে প্রশান্তি, কিন্তু মনে তুষের আগুন। আমার আত্মীয় পরিজনেরা, যাদের অতকাল যুদ্ধক্ষেত্রে হত্যা করতে হবে, তাদের প্রতি যে নারীর টান অনুভব করি, তা কি মিথ্যে? প্রকৃতির অনিবার্য নিয়মের কাছে তাও মিথ্যে। নিষ্ঠুর হলেও সে কথা সত্যি। না বাসুদেব, না। আমার যুক্তি একজন সাধারণ মানুষের। এই নিশুতি রাতে কীট, পক্ষী, মানুষ তাদের আপনজনের জন্য স্নেহ পরবশ হয়ে আছে, অথচ আমি যুদ্ধ ঘোষণা করেছি। নিজের সঙ্গে যুদ্ধ বাসুদেব, নিজের যুক্তির বিপক্ষে যুক্তি, বিচারের বিপক্ষে বিচার। এই কাল রাতে তুমি যুদ্ধ করছো, অথচ কাল যুদ্ধক্ষেত্রে তুমি শান্তিকামী হবে। তবে তাই হোক, কিন্তু একটা কথা জেনে, বড় ভীষণ সে কথা। আমি সে কথা তোমায় মনে করিয়ে দিতে চাই না। কি কি সে কথা? না,
আমার ভগিনীও, যার মিষ্টি মুখখানি না দেখলে আমার দিন কাটতো না। অভিমন্যুর কথা কেন বলছো? তোমার একমাত্র ছেলে, সে যে আজ যুবা, বীর, দ্রষ্টা, একাগ্রচিত্ত, সে এই যুদ্ধক্ষেত্রে নিজের বিজয় রথ নিয়ে অপেক্ষা করছে। তুমি যুদ্ধে না গেলে সে যদি পরাজিত হয়। অভিমন্যু ক্ষত্রিয়ের ধর্ম পালন করছে, কিন্তু কিন্তু তার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। অতএব বাসুদেব, তোমার কথা আমার বুকে শোকাবহ রচনা করছে। আমি বাগ্রহিত হয়ে পড়ছি। এই গভীর রাতে সংকল্প করো অর্জুন। হয়তো কাল যুদ্ধক্ষেত্রে দুষ্ট দুর্যোধনের হাত থেকে অভিমন্যুকে রক্ষা করবার জন্য তোমায় যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। আমার ছেলেকেই সে যে যুদ্ধে চলে গেছে, তাকে ফিরিয়ে আনবে কি করে? কি ভয়ঙ্কর ক্ষতি একবার ভেবে দেখেছো? তাছাড়া সে তো তোমার মতনই ক্ষত্রিয়ের ধর্ম মেনে চলতে শিখেছে। তুমি তাকে যেতে দেবে না? কিন্তু এই যুদ্ধ যে অন্যায়। তুমি কি কোনো ন্যায় যুদ্ধের কথা জানো? যে যুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হয়, মানুষ তার অধিকার। সেই মানুষ যখন সব অধিগ্রহণ করে, ক্ষমতা লোলুপ হয়, অর্থবৃদ্ধ হয়, তারপর প্রতিপত্তির লোভ। এই তো ইতিহাস। মানুষ জানে না সত্য কি। মানুষ মরীচিকার পেছনে ছুটেছে। যতদিন মানুষ তার আদিম প্রকৃতি সঙ্গে নিয়ে ফিরছে, ততদিন যুদ্ধের দামামা বাজবেই অর্জুন। বাসুদেব, তুমি মানুষের প্রকৃতি সম্বন্ধে, তবু আমি নিশ্চিত যে যুদ্ধ শান্তির পথেই মুক্তি আসবে। শান্তির পথ, শান্তির পথ আমি বৈকুণ্ঠে দেখতে পাচ্ছি। এ জগতে আমার পায়ে শুধু কাঁটা বাঁধে। এ জগতে চিরন্তন বলে কিছুই নেই। প্রকৃতির সন্দর্ভ আমরা সবাই নশ্বর। পিতামহ ভীম, বিশ্ব, রুদ্র, ধর্মপুত্র যুধিষ্ঠির, শৈবপুত্র চেতিকা, তুমি, আমি। ভোর হয়ে দেখো, শঙ্খ নিনাদ আকাশ বাতাস ভরপুর করেছে। এই আমি ধনুক গ্রহণ করছি বাসুদেব। তুমি বরঞ্চ এই শ্রেষ্ঠ রথের ঘোড়া। আমরা এগিয়ে যাই। আমার এই পাঞ্চজন্য দিয়ে আমি যুদ্ধের ঘোষণা করছি অর্জুন। তুমি প্রস্তুত অর্জুন? হ্যাঁ বাসুদেব, যুদ্ধক্ষেত্রে ঠিক মধ্যস্থলে চলো। ঠিক
ঠিক ওইখানেই অতি শ্রেষ্ঠ রথটাকে যুদ্ধের মধ্যস্থলে নিয়ে যাচ্ছে। সর্বতলের উপর দিয়ে রথ দ্রুত চলেছে। অর্জুন, এখান থেকে যুদ্ধক্ষেত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানেই তবে রথ থামা বাসুদেব। এই গতি প্রশমিত করেছি। তুমি বদলা টেনে ধরো। ওরা হেইয়ো! ওই ওই দেখছি কৌরবেরা তাদের অস্ত্র সজ্জা নিয়ে করবে তার উপর নির্ভর করছে আমার কি করণীয়। ফিরে চলো বাসুদেব। আমি কর্ণের সৈন্যদের চক্রব্যূহ ভেদ করে যেতে চাই। তাই হোক অর্জুন। ধীরে এই মুহূর্তে আমারও সিংহরথ পরিষ্কার গোচরে এসেছে। আমি এখান থেকে আমার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মহামহিম কর্ণকে দেখতে পাচ্ছি। আমাদের কি এদিকে যাওয়া উচিত? না বাসুদেব, অপেক্ষা করো। এই দেখছি কর্ণ কি অপূর্ব বীর যোদ্ধা, জিতেন্দ্রীয়। কিন্তু কিন্তু কর্ণ যে আমার প্রিয়জন। অর্জুন, সময় নেই, এগিয়ে যেতে হবে। সামনের পদাতিক বাহিনীর থেকে দূরে থাকলে ওরা সমূহ বিপদে পড়বে। আমি পারবো না বাসুদেব, আপনি ফিরে যান। আমি পারবো না। তুই কি সম্বিত হারিয়েছো? আমি এ কি করতে চলেছি? আমার সামনে ওর প্রকৌশল কাঠের পুতুলের মতো অকেজ, অথচ আমার করুণা হচ্ছে। আর কি দেখছো অর্জুন? ওই কর্ণ স্বয়ং এমনটা আমার করুণার পাত্র। তাকে আজ হত্যা করতে হবে? এ কেমন করে সম্ভব বাসুদেব? আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। অর্জুন, এদিকে প্রবল ধুলোর ঝড় আসতে মধ্যে আমাদের মাথা নত করতে হবে। ঝড় আসুক। চোখে ধুলো যাবে অর্জুন। আমাদের গণনায় এটা প্রত্যাশিত ছিল। সকালের মৃদু পশ্চিম বায়ুতে যুদ্ধক্ষেত্রে ধুলো উড়ে আসে। শুধু এই সকাল অপরাহ্নে বাতাস স্থির হয়ে আসবে। হে ধুলি আর আমার কি ক্ষতি করবে? তোমার চোখে ধুলো যাবে অর্জুন, চোখ দুটো রক্ষা করো। দৃষ্টি দৃষ্টি তো অভিশাপ হয়েছে। কাল দৃষ্টি আমার উদ্যত হাতের নিচে তৃষিত মুখে তার পীড়িত বন্ধুর হাত। আশ্রয় গ্রহণ করেছি। সৈন্যরা বেশ কিছু পথ এগোতে পারবে না। আমি দেখতে পাচ্ছি দূর পর্যন্ত। আমি পারছি না অর্জুন, ধুলো উঠছে। এই আমি তোমার ওপর রথের ছত্রি হেলিয়ে ধরে আছে। মাথা নিচু করো। তাতে মাথা নিচু হয়ে আছে। অর্জুন, তাড়াতাড়ি করো, আমি পড়ে যাচ্ছি। এই ঝড়ের থেকেও বড় ঝড় আমায় আন্দোলিত করছে। শত্রুদের সৈন্যবাহিনীরাও মাথা নিচু করে শুয়ে পড়েছে। ওরা আসছে ঠিক ময়াল সাপের মতো শরীর সঞ্চালন করে। তুমি জানো বাসুদেব, এই প্রতিপক্ষকে আমি খড়কুটোর মতো নিশ্চিহ্ন করতে পারি। অর্জুন, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সৈন্যদের একটা আদেশ দেওয়া উচিত। ওদের বলো তীর নিক্ষেপ করতে হবে। তাই হোক। সৈন্যগণ, মাথা নিচু করো, তীর নিক্ষেপ করতে প্রস্তুত থাকো।
এও কি সম্ভব? মায়া করুণ আমায় অপমান করেছে, বলেছে হস্তিনাপুরের প্রাসাদ পরিত্যাগ করে চলে যেতে। আমি তার কাছে ভিক্ষা করতে গেছি, অথচ চোখটা ঠাকুর আর ভাবো কর্ণের সঙ্গে তোমার যুদ্ধের কি পরিণাম হবে তা কি তুমি আগের থেকেই জানো? হয়তো অনুমান করতে পারছি। আমার বিজয় যেন নিশ্চিত। আমার অস্ত্র কৌশল আমার বুদ্ধি অপ্রতিরোধ করে তুলেছে। যুদ্ধের প্রবৃত্তি বড় কোনো শক্তি। অর্জুন, আমি তো তোমার সহায়। কত অপমান সহ্য করেছি, অথচ এই কর্ণ একদিন আমায় স্নেহ করে শৈশবে কাছে টেনে নিল, শখে বিনোদনী। দুঃখ করো না বীর, অথচ আমি প্রস্তুত তাকে আজ নিধন করতে হবে। হয়তো তার অজান্তেই যাকে পরাক্রমী বীরের মতো আচরণ করতে দেখেছি, সে আজ প্রতিপক্ষের সারিতে সরল নিষ্পাপ দণ্ডায়মান। সন্ধিক্ষণে বাসুদেব, সন্ধিক্ষণে সন্ধিক্ষণে ঠিক মৃত্যু যদি তাকে ছিনিয়ে নিয়ে যায়, আমার যে কেবল শৈশবের কথা মনে পড়বে। স্বাভাবিক। তার চিন্তিত ভাতৃস্নেহ তোমার এই সংকট আরো কঠিন। একমাত্র প্রকৃত যোদ্ধাই এই সংকটের সম্মুখীন হয়। কি পেয়েছি বাসুদেব এই জগতে? তোমার সত্য ছাড়া আর কি বিনোদন আছে? আমি তোমার কষ্ট অনুভব করতে পারছি অর্জুন, কিন্তু মনস্থির করো, আমাদের অস্তিত্ব নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্র? কিসের নিমিত্ত? কার নিমিত্ত? কেন? বিধাতা ধরে নাও এক অজ্ঞাত অজানা সদিচ্ছার নিমিত্ত মাত্র। তোমার সদিচ্ছা? অর্থাৎ কোনো এক রূপের, কোনো এক বধির, যার অঙ্গ প্রত্যঙ্গ আমরা, তার ইচ্ছা অনুসারে। বৃক্ষের সদিচ্ছায় যেমন ফুল ফোটে। আমি কেবল দুঃখ অনুভব করছি, আর কিছু জানার উপায় নেই। কিন্তু অর্জুন, তোমার দুঃখের গভীর কারণ কি? আমি যুক্তির সংযোজন করতে পারছি না। আমার সঙ্গে কর্ণের যে সখ্য, তার স্মৃতি আমার দুঃখের কারণ। স্মৃতি বিন্দুর মতো, ফুলরেণুর মতো। এই মহামায়ার সামনে আমাদের ন্যায়বোধ কত তুচ্ছ বাস্তব। ঠিক ঠিক অর্জুন, এই ভয়াবহ মহাকালের সামনে ন্যায় অন্যায় সব সমান। তাহলে এই মহাপ্রকৃতির স্বরূপ নিরীক্ষণ কর। আমায় বলো কৃষ্ণ, আমি শুনি। সেই বোধ যদি আমায় শান্ত করতে পারে, আমায় বলো। আমরা কাল রাত্রে কি সিদ্ধান্ত করেছিলাম? প্রকৃতির এই স্রোত, প্রকৃতির চোরা স্রোত এসে আসছে, অন্তর্হিত হচ্ছে। তার বুকে আমরা নিমজ্জিত। সেই অর্থে আমরা কি নিমিত্ত মাত্র নই? হ্যাঁ, কিন্তু এই
বিচারপতি দুটো ভিন্ন দৃষ্টি। ঠিক বলেছ অর্জুন। দুই প্রকার দৃষ্টির অধিকারী মানুষ। এক, ন্যায় বিচারে, এই যে তোমার করুণা, তোমার স্নেহ, তোমার কর্তব্যবোধ। দুই, অন্য যে দৃষ্টি, তা সৃষ্টি, মহাকাল। এই দৃষ্টির সামনে আমাদের সুখ দুঃখ ন্যায় অন্যায় অতি তুচ্ছ। সেই দৃষ্টিতেই প্রকৃতির বুকে আমাদের স্থান। কিন্তু আমি যে ওই প্রথম দৃষ্টির প্রেক্ষিত থেকে এই যুদ্ধকে অধ্যয়ন করতে পারছি মাত্র। কেন? শুধু কি ন্যায় অন্যায় বিচার আছে? কেন? বিবেকের পথ কি একমাত্র পথ নয়? আমাদের অন্তর বলে দেবে সত্যি কি। কিন্তু সেই বিবেককেও পার করে ভেসে ওঠে এক অন্য দিগন্ত। দেখো, সেখানে শোক নেই, মোহ নেই, আত্মীয় নেই, পরিজন নেই। সেখানে অতীতের স্মৃতি বুকে শোকাবহ রচনা করে না, কারণ সেখানে অতীত নেই। স্ত্রীর সঙ্গসুখ নেই, সন্তানের স্নেহ প্রবণতা নেই। সারা জীবনের পরিশেষে সেখানে বিচ্ছেদের উপলব্ধি, কিন্তু সেখানেই আলো। সেখানে শুধু তুমি রয়েছো একা, আর এক নিশ্চিত চলাচল। এই মধুসূদন, তোমার বাক্যটা আমায় শান্ত করেছে। আমি অসহায়, এই জীবনের পরীক্ষায় ক্লিষ্ট মুগ্ধ হয়ে পড়েছি। আমায় অভয় দান করো। এই যুদ্ধ তোমায় প্ররোচিত করেছে অর্জুন। তুমি তার জন্য মায়া করছো। এ শুধু করুণা নয়, এর অর্থ তুমি এই ছোট সীমিত বোধ থেকে নিজেকে অসম্পৃক্ত করতে পারছো না। আমি অপারগ। সারা জীবন দশায় যে জ্ঞান সঞ্চয় করেছো, তা কোন নিরিখে? জ্ঞান সঞ্চয় করতে চেয়েছি মাত্র। এই ভূ প্রকৃতি, এই হলো মানুষের প্রকৃতি নিমজ্জিত রূপ। কিভাবে এই সামাজিক শৃঙ্খলায় আমার স্থান নির্ধারিত হয়েছে, ভালো মন্দ আনন্দের সংস্পর্শে, তাই জানতে চেয়েছি কৃষ্ণ। আর এই বিদ্যার একমাত্র পরিণতি কি? দেখেছি সব শিক্ষার শেষে সেই একই পরিণাম। হ্যাঁ, বিন্দুতে সিন্ধু। আর যখন কর্মকে হত্যা করতে উদ্যত হয়েছি, তখন সেই রহস্যকেই অবলম্বন করে আছে। হ্যাঁ, সেই রহস্য কল্পনা করতে হবে। বাসুদেব, আজ্ঞা করো। দেখো, আমার এই দেহে সৃষ্টির অসীম রহস্য আন্দোলিত হচ্ছে। এই সমগ্র জগৎ, এই মহাকাল, এই মহাসমরে নিষিক্ত হয়ে আছে। আমি সন্ধান করতে পারছি বাসুদেব, কোন বই তেজস্ক্রিয়তায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব মুহ্যমান হয়ে আছে। অর্জুন, তোমার দিব্য দৃষ্টি দিয়ে দেখো। হ্যাঁ বাসুদেব, আমি নিরীক্ষণ করছি পৃথিবীর এই ভয়ঙ্কর শরীরই মহাজগতের আসল রূপ। আজ পর্যন্ত যা জেনেছি তা সব ভুল প্রমাণিত হচ্ছে।
বিধাতার স্বরূপ সম্বন্ধে যা জেনেছি তাও ভুল। তোমার বৈশিষ্ট্য পথই শ্রেষ্ঠ, সত্যিকে জানার পথ হতো। মনে হচ্ছে তোমার উদয় সমস্ত প্রকৃতি সাজানো, আর সেই আকাশ বেঁধে অন্ধকার থেকে জ্যোতিষকে উত্থান হচ্ছে ঊর্ধ্বে। বীর যোদ্ধা, ঋষি, মানব, রাক্ষসকুল কি পতঙ্গের মতো নিক্ষিপ্ত। অর্জুন, তুমি দ্রষ্টা। বাসুদেব, আমার কৃত সব কাজ ভবিষ্যতে যে কর্তব্য আমায় নির্বাহ করতে হবে তা সব তোমার দেখানোর সংস্পর্শে ছাতি তুচ্ছ হয়ে পড়ছে। দেখো, রূপ লাবণ্য কেবল মহাকালে, মহাপরালী ভক্ষক, সহস্র সূর্যের জ্যোতির অতিরিক্ত। অতিরিক্ত অর্থাৎ অর্থাৎ অতিক্রম করে। কিন্তু এই বিশালতার পরেও কিছু অবশিষ্ট থাকে। তবু যে আগেও প্রমাণিত হয়েছে তুমি কি স্বয়ং বিধাতা নও, তুমি ঋষি।
প্রবেশ করেছিলেন। আর তাছাড়া দেখে তো আপনাকে রাজবংশীয় মনে হচ্ছে। বৎস, আমি যদুবংশী শারদ। আমার নাম শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের ভূমিতে আমি পাণ্ডববীর শ্রী অর্জুনের সহায়ক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমি শুনেছি বটে, কিন্তু সে তো বহুদূর। যুগ যুগ লাগে হস্তিনাপুরে পৌঁছতে। আপনি এত দূরে এই দক্ষিণাবর্তে এই বনের ধারের বেলাভূমিতে বা এসেছেন কেন? আচ্ছা, ধরে নিলাম আপনি বেড়াতে এসেছেন, কিন্তু আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবো কেমন করে? কোথায় এই গা? আর তাছাড়া আপনার পায়ের ওপর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তাতে আপনার সতেজ থাকবার কথা নয়। তুমি এত কথা জানলে কি করে? আমি ব্যাগ সন্তান। আমি জানি রক্তের সাথে সাথে শরীরের তেজও বেরিয়ে যায়। তা আমি জল নিয়ে আসি। না না বাছা, আমার কাছে থাকো। এইভাবে পায়ে তীর বিধে যে আমার জীবনাবসান হবে তা আমার জানা ছিল। মহাশয়, আপনি কি গণনা করতে পারেন? অবশ্যই। তবে এখানে কেন? আমার হাতে কি এই ভূমিকম্প ফলবতী হওয়ার কথা ছিল? চিন্তা করো না, আমি আমার ওই ক্ষুদ্র রথের ওপর লতা পাতা ডালপালা বিছিয়ে এখানে এসেছি। ওই সরু পথ বনের মধ্যে দিয়ে সহজভাবে আমার এই বিস্তীর্ণ তটের দিকে নিয়ে এসেছে। কিন্তু আমি আপনাকে কোথায় নিয়ে ফিরব শ্রীকৃষ্ণ? আমায় কোথাও ফেরাতে হবে না। তুমি শুধু আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করবে। আজ্ঞা বলুন। তোমার নাম কি? আমার নাম জরা। তুমি আমার ওই রথের কাছে নিয়ে যাবে একবার? আমি ওই আসনের ওপর উপবিষ্ট হয়ে একটু বিশ্রাম করতে চাই। বেশ, আমি আপনার আজ্ঞা পালন করতে প্রস্তুত, কিন্তু আপনার পা থেকে খুব বেশি মাত্রায় রক্তক্ষরণ হচ্ছে। যদি অনুমতি দেন তবে পার বস্ত্রটুকু বেঁধে দিই। ঠিক আছে। ওই পাখির পায়ের সোনার শিকল আমায় বেঁধে রাখে কেমন করে থাকে আশা পাখি কেমন করে থাকে ওই পাখির পায়ের সোনার শিকল আমায় বেঁধে রাখে
এসে গেছি। কিন্তু কি আশ্চর্য, কি অপূর্ব এই রথ! তোমার এই রথ ভালো লেগেছে? এই রথের নাম শ্রেষ্ঠ। খুবই উজ্জ্বল, যেন রশ্মি বিকীর্ণ করছে। কি রথের কারিগর! ক্ষত্রিয় বর্গের হাতে যে রথ আমি দেখেছি তা এত সুন্দর নয়। কি আশ্চর্য! ঠিক বলেছ বৎস। এই হলো রথের দুই ঘোড়া। ওরা দক্ষিণাবর্তের প্রাণী, আকৃতিতে ছোট, সুঠাম, অত্যন্ত শক্তিশালী। আর এই হলো রথের দুই চাকা। চাকা দুটোকে ধরে রেখেছে এই অক্ষ। অক্ষের সঙ্গে চাকার যোগ রয়েছে অক্ষকিলকের সাহায্য। আর এই সেই অক্ষ বিভঙ্গ যা চাকা দুটোর দিক ঠিক করে নিয়ন্ত্রণ করে। এ এক আশ্চর্য কীর্তি! আবার দেখো এই রথের সৌন্দর্য ক্ষীণ হচ্ছে কেমন করে। এই রথের ছত্রির বিশেষ বিভঙ্গ যা বায়ুযানের মতো তীর্য গতিতে যানকে এগিয়ে নিয়ে যায়। সমতল ভেদ করে নিমিষের মধ্যে তা মানুষকে গণতন্ত্রে নিয়ে চলে। কিন্তু মহাজন, এই রথের শিক্ষা আপনি আমায় দান করছেন কেন? আমি তো একজন সামান্য ব্যয় সন্তান। তীর আর তীর নিক্ষেপের পদ্ধতি কিছু শিখেছি আমার বাবার কাছ থেকে। তুমি যেটুকু জানো আমি সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতেই বলছি। বেশ, আমি যেটুকু জেনেছি স্মরণ রাখবো। এবার বলো তো, এই রথের বিষয়ে তুমি বিশেষ কি জানলে? এই রথ কেমন করে চলে? স্মরণ রেখো বৎস, এই রথের চাতুরি হচ্ছে চাকার গতিতে যেমন করে অক্ষ তার দিক নিয়ন্ত্রণ করে, আর অশ্বের ক্ষিপ্রতা অর্থাৎ এই কারিগরি। শোনো হে জরা, আমার মৃত্যুর পর এমন এক দিন আসবে যখন এই শিক্ষাই শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। মহাজন, আপনি সেই শিক্ষার কথা বলবেন, কিন্তু আপনার পা থেকে খুব বেশি মাত্রায় রক্ত হচ্ছে। আপনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছেন। হ্যাঁ, আমার মনে হয় এই শরীর আমি আর বেশিক্ষণ বহন করতে পারবো না। মহাজন, 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 আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ, তাই যাও, কিন্তু শোনো, আমায় এই রথের কাছে শুইয়ে দাও, ঘোড়াগুলোকে মুক্তি দাও। তুমি আর একটা উপকার করো, হস্তিনাপুর নিবাসী কাউকে বলো রাজেন্দ্র অর্জুন যেন জানে যে আমি এই কচ্ছপ তীরে আমার দেহ ত্যাগ করেছি। মহাজন, আমি নিশ্চয়ই বলবো মহাজন। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি তো আমার সন্তান হই নও। মহাজন,
কে তুমি? আমি সন্ন্যাসী। সন্ন্যাসী? আমি ব্যাকুণ্ঠ চড়া। আমাকে তোমার কি প্রয়োজন? তুমি অন্য তীরে কতদিন ধরে আছো? জানো, কিন্তু কেন? আমার বিশেষ দরকার আছে। আজ ভিক্ষা দিতে পারবো না সাধু, আমার নিজের বাড়িতেই চাল নেই। ভিক্ষা চাইতে আমি আসি, তবে তুমি কেমন করে জীবিকা অর্জন করো? আগে সে অনেক কথা, আমি যাতে ব্যয়, আমার কাজ শিকার। কিন্তু একদিন ফুলের বসে আমি এক মহাজনের পায়ের পরে তীর নিক্ষেপ করি, তার মৃত্যু হয়। সেই দিন থেকে আমি আর আমার ব্যাগের জীবন যাপন করি না। সে যাই হোক, তুমি বড় সাধু, তুমি কি চাও? কে কে সেই মহাজন? বৃন্দাবন বাসী সে এক মহাজন, নাম শ্রীকৃষ্ণ। তুমি চিনবে? হায় হায়, আমি ঠিক জায়গায় ঠিক লোকের কাছে এসেছি। তুমি তুমি কার খোঁজ করছো? আমি তোমারই খোঁজ করছি জবা। শোনো, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন! আমি হস্তিনাপুর থেকে আসছি। হায় হায়, এ আমি কি শুনছি? কিন্তু কিন্তু অর্জুন, তুই তো ভারত ভূমির দণ্ডধর, এ সন্ন্যাসী বেশে কেন? আমি সন্ন্যাস গ্রহণ করেছি। তোমার কাছে এসেছি যাতে তুমি আমায় সেই স্থানটিতে নিয়ে যেতে পারো যেখানে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেছেন। শুনেছি এটা প্রাচীন কোনো সাগর তটে। ঠিকই শুনেছেন মহারাজ। চলুন, আমি আপনাকে সেই নির্জন স্থানে নিয়ে যাই। আচ্ছা, সেখানে কি তার রথের ভগ্নাংশ এখনো আছে? কোনো চিহ্ন? হ্যাঁ, আছে। সমুদ্রের ঢেউ সে ভগ্নাংশের সমগ্র অংশটুকু এখনো ধুয়ে নিয়ে যায়নি। কোথায় আপনি আসবেন বলে শ্রীকৃষ্ণ তার শেষ পদচিহ্নটুকু এখনো রেখে গেছে। কোথায় কোথায় সেই বেলাভূমি? ওই ওই বনের পরে। ওই যে শুনতে পাচ্ছেন সাগরের শব্দ? হ্যাঁ, অতি স্পষ্ট। চলুন চলুন মহারাজ। এই সেই বেলাভূমি, কি বিস্তীর্ণ! মহারাজ, ওই দেখুন সেই বালির নীলা পাহাড়, আর ওই ওই সেই রথ। আমি দেখতে পাচ্ছি জড়া, তুমি বলো। আগে চলুন মহারাজ। এই দেখুন সেই রথের চাকা দুটো, আর অক্ষদণ্ডটা এখনো অক্ষত আছে। তবে তবে দেখুন রাজা,
সমুদ্রের লোনা জলে কাঠ নরম হয়ে আসছে। কতদিন আর টিকবে বলতে পারছে না। আমি দেখেছি তোরা, আমি এখানেই বসে থাকতে চাই। তুমি যাও। মহারাজ, সন্ধ্যা হয়ে আসছে যে আপনি এখানেই থাকবেন? কোনো চিন্তা নেই, আমি তো সর্বত্যাগ। আমি শুধু শ্রীকৃষ্ণের সন্ধানে এখানে এসেছি। তুমি যাও। কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছে প্রীতেশ চক্রবর্তী। অর্জুনের ভূমিকায় শান্তনু ঘটক এনেছেন। জোড়া গায়ক সন্তান অভিনয় করেছে রাজশ্রী। নান্দীমুখ ও নাচ নৃত্য পরিকল্পনায় প্রিয়াঙ্কা চ্যাটার্জি। বসুধা বন্দ্যোপাধ্যায়, মধুরিমা দাস। হারমোনিয়ামে সঙ্গত সন্দীপন মিত্র। গিটারে সঙ্গত অরিত্র ভট্টাচার্য। এবং গানের পিয়ানি ভট্টাচার্য, পিয়ানি মুখার্জি এমএ ফার্স্ট। এবং গানে শ্রীতমা মৈত্র এমএ ফার্স্ট। যন্ত্রানুষঙ্গ ও কণ্ঠ সঙ্গত রত্নেন্দু ঘোষ এমএ ফার্স্ট। যাত্রা অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। Ladies and gentlemen, let's all give a big hand for Mr.